প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজা জাবিদ ঐশী। একটু লম্বা ছুটি মানেই চীনারা ভ্রমণে বেরিয়ে পড়েন। এ যেন এক সাংস্কৃতিক অভ্যাস। বিশাল ভৌগোলিক বৈচিত্র্য, উন্নত অবকাঠামো আর পরিকল্পিত পর্যটন ব্যবস্থার কারণে গোটা চীনেই আজ ভ্রমণ বান্ধব গন্তব্য। পর্যটকদের আকৃষ্ট করতে সারা বছর নানা উদ্যোগ নেয় দেশটির সরকার। আর সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়গুলোতে সিনেমাকে ঘিরে ভ্রমণের নতুন এক প্রবণতা তৈরি হয়েছে, যা পর্যটনে যোগ করেছে ভিন্ন মাত্রা। মে দিবসের ছুটি, যা চীনের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুম। প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ভিড়ে যুক্ত হয়েছে নতুন এক আকর্ষণ, বিভিন্ন সিনেমার শুটিং লোকেশনগুলোকে ঘুরে ফিরে দেখার আগ্রহ। ট্রাভেল উইথ ফিল্মস উদ্যোগের মাধ্যমে সেই আগ্রহকে আরও উস্কে দেওয়া হয়েছে, যা এখন ধীরে ধীরে এক স্থায়ী পর্যটন ট্রেন্ডে পরিণত হচ্ছে। এই উদ্যোগের মূল ভাবনা পর্দায় দেখা গল্পকে বাস্তবে অনুভব করা। দর্শকরা এখন শুধু সিনেমা দেখেই সন্তুষ্ট নন, বরং সেই লোকেশনগুলোতে গিয়ে নিজেরাই অভিজ্ঞতা নিতে চান। ফলে চলচ্চিত্র আর পর্যটনের মধ্যে গড়ে উঠছে এক শক্তিশালী সংযোগ। এরই উদাহরণ দেখা যায় শেনিয়াং থেকে বেইজিংগামী একটি বিশেষ বুলেট ট্রেনে। চলচ্চিত্র ভিত্তিক থিমে সাজানো সেই ট্রেন ছিল যাত্রীদের নতুন অভিজ্ঞতা। ট্রেনের ভেতরেই সিনেমা প্রদর্শন, থিম ভিত্তিক আয়োজন, সব মিলিয়ে যাত্রাপথকেই পরিণত করা হয় ভ্রমণের অংশে। অন্যদিকে হনান প্রদেশের থাইহাং পর্বতমালার গহীনে অবস্থিত কুয়ো লিয়াং গ্রাম, যেখানে ৬০টিরও বেশি চলচ্চিত্র ও টিভি নাটকের শুটিং হয়েছে, এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি পুরনো সেট সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে চলচ্চিত্র থিম ভিত্তিক গ্রাম, যেখানে দর্শনার্থীরা সরাসরি অভিনয়ের অভিজ্ঞতাও নিতে পারেন। দক্ষিণ পশ্চিম চীনের চংচিং শহরও এখন ফিল্ম ট্যুরিজমের অন্যতম কেন্দ্র। গত কয়েক বছরে এখানে ৫০০র বেশি চলচ্চিত্রের শুটিং হওয়ায় শহরটির বিভিন্ন স্থান সিনেমা প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। পরিকল্পিত ভ্রমণ রুট, সাংস্কৃতিক আয়োজন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর শো, সব মিলিয়ে এখানে পর্যটন পেয়েছে নতুন মাত্রা। চীনের চলচ্চিত্র প্রশাসন এরই মধ্যে ট্রাভেল উইথ ফিল্মসের পাশাপাশি টেস্ট কুইজিন উইথ ফিল্মস এবং শপিং উইথ ফিল্মসের মতো উদ্যোগও গ্রহণ করেছে। এর মাধ্যমে শুধু ভ্রমণ নয়, বরং খাবার, সংস্কৃতি ও কেনাকাটার অভিজ্ঞতাকেও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা শুধু মৌসুমি নয়, বরং ধীরে ধীরে এক এভারগ্রিন পর্যটন মডেলে পরিণত হচ্ছে। সিনেমার জনপ্রিয়তা যত বাড়বে, ততই বাড়বে সেই সিনেমার লোকেশন ঘিরে পর্যটনের সম্ভাবনা। সব মিলিয়ে বলা যায়, চীনে এখন ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, বরং গল্পের ভেতরে ঢুকে পড়া, আর সিনেমাই হয়ে উঠছে সেই গল্পে প্রবেশের সেতুবন্ধন। রাউজা জাবিদ ঐশী, সিএমজি বাংলা। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলের খুছা শহর। এখানে ২০২৩ সালে সরকারি উদ্যোগে সংস্কার কাজ শুরু হয়। এরপরে শহরটি তার পুরনো রূপে ফিরেছে, আর এতেই খুছার পর্যটন বাণিজ্যে এসেছে পরিবর্তনের জোয়ার। একসময়ের জরাজীর্ণ দেয়াল আর জনশূন্য অলিগলিতে ম্লান ছিল সিনচিয়ান উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের খুছা জেলার চেহারা। এখন ফিরেছে প্রাণ। পর্যটকের আনাগোনায় আবারও শশব্যস্ত হয়ে উঠেছে স্থানটি। গড়ে উঠেছে ২৮৭টি দোকান, সেই সঙ্গে চালু হয়েছে ৩৮৬টি ছবি তোলার জায়গাও। দরজাগুলো কাঠের কারুকার্য খচিত আর উজ্জ্বল রঙা।
এখানে যারা দীর্ঘদিন ধরে আছেন তাদের কাছে শহরের এমন পুনরুজ্জীবনের সঙ্গে জড়িয়ে আছে ব্যক্তিগত আবেগ। তাই সময়ের সঙ্গে এখানে ফিরেছে এক সময়কার প্রাণবন্ত সম্প্রদায়ের স্মৃতিও। খুঁচাতেই বড় হয়েছি। শৈশবের পুরনো শহরটি শুরুতে ছিল প্রাণবন্ত, কিন্তু কলেজ শেষ করে যখন ফিরে আসি তখন শান্ত ও ফাঁকা শহর পেলাম। এরপর 2023 সালে সরকার এখানে এক সংস্কার প্রকল্প শুরু করে। এখন পর্যটন মৌসুমে সারা দেশ থেকে আসা পর্যটকদের ভিড়ে রাস্তাঘাট থাকে জমজমাট। জায়গাটি আবার ছোটবেলার মতোই উচ্ছ্বাসপূর্ণ হয়েছে। শহরের এই পুরনো চেহারায় ফিরে যাওয়া বাসিন্দাদের জন্য কেবল গর্বের বিষয়ই নয়, বরং তা স্থানীয় অর্থনীতিকেও নতুন রূপ দিয়েছে। খুঁছায় নতুন ব্যবসা, কর্মসংস্থান ও সুযোগ সৃষ্টি হচ্ছে। চীনের বিভিন্ন প্রান্ত থেকে আসা 120 জনেরও বেশি মানুষ খুঁছায় বসতি স্থাপন করেছেন। তারা ক্যাফে, মেহমানখানা ও ছবি তোলার স্টুডিও খুলেছেন। বর্তমানে এই জেলার পর্যটন শিল্পে 2000 জনেরও বেশি মানুষ কর্মরত আছেন, যা 20,000-এরও বেশি বাসিন্দাকে উপকৃত করছে। আমি প্রথম এখানে ব্যবসা শুরু করতে এসেছিলাম। তারপর 4 বছরে আরও দোকান, রেস্তোরাঁ ও কফি শপ হয়েছে। খুছার পুরনো শহরটি চীনের গ্রামাঞ্চলে প্রাণ ফিরিয়ে আনার এক নমুনায় পরিণত হয়েছে, যেখানে পর্যটন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাংস্কৃতিক সংরক্ষণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সমন্বয় ঘটিয়েছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। বই শুধু পাঠের বিষয় নয়, এটি এক জাতির চিন্তা, সংস্কৃতি ও ভবিষ্যৎ নির্মাণের চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে। চীনের জাতীয় বই পড়া সপ্তাহকে ঘিরে আমরা দেখব কিভাবে প্রাচীন জ্ঞানচর্চা আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিত হয়ে গড়ে তুলছে এক পাঠমুখী সমাজ। বই এখানে অভ্যাস নয়, বরং রাষ্ট্রীয় অগ্রগতি ও বৈশ্বিক সংলাপের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্রিটিশ লেখক ও কবি মার্কিন টাপার বলেছেন, সব বন্ধু সেরা বন্ধু হচ্ছে বই। আর ফ্রান্সিস বেকন কোন বই কিভাবে পড়তে হবে তাও বলে দিয়েছেন। তিনি বলেছেন, কতক বই অপরকে দিয়ে পড়িয়ে সারাংশ করিয়ে নিলেও চলতে পারে, কিন্তু তা অপেক্ষাকৃত স্বল্পমানের বা বাজে বই পুস্তকের বেলায় প্রযোজ্য, মানে ভালো বইয়ের জন্য না। আর মার্কিন দার্শনিক হেনরি ডেভিড থোরু বলেছেন, সবচেয়ে ভালো বইগুলো আগেভাগে পড়ে রাখো, কারণ ওগুলো পড়ার সময় আখেরে নাও পেতে পারো। কবি ওমর খৈয়াম তার বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি দিতে গিয়ে বইয়ের কথা ভোলেননি। আর ইসলামের শেষ নবী বলে গেছেন, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন পর্যন্ত যাও। এদিকে চীনে একটি কথা প্রচলিত আছে। কথাটি হচ্ছে, বইয়ের মধ্যে অফুরন্ত ধন সম্পদ খুঁজে পাওয়া যায়। এই প্রবাদটি চীনা জাতির বইয়ের প্রতি গভীর শ্রদ্ধাকে ধারণ করে। এটি প্রাচীন চীনা সভ্যতার চিরন্তন চেতনারও বহিঃপ্রকাশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বই নিয়ে কেন কথা বলছি? কারণ চীনে ঘটা করে এই বছর পালিত হয় জাতীয় বই পড়া সপ্তাহ। আগে বই পড়া দিবস পালিত হতো। পড়া বাঁকুড়ো এর মূল উদ্দেশ্য বেশি বেশি বই পড়াকে উৎসাহিত করা। সহস্রাব্দ প্রাচীন সাংস্কৃতিক চেতনাকে ধরে রাখাও এর একটি লক্ষ্য। গান চর্চা চীনা জাতির হাজার হাজার বছরের ঐতিহ্য, আর গানের উৎস মূলত বই। তাই গান অর্জনের জন্য বই পড়তে হবে, চাই সেটা মুদ্রিত বই হোক বা টিচিত বই। চীনা কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বই পড়ার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। দেশকে একটি বইপ্রেমী সমাজ হিসেবে গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করছেন। আর এজন্য রীতিমতো নতুন আইনও প্রণয়ন করা হয়েছে। দেশব্যাপী বই পড়া প্রসারের বিধিমালার প্রণয়ন ও তার আনুষ্ঠানিক বাস্তবায়ন বই পড়াকে তৃণমূল স্তরের প্রচারণার বিষয় থেকে তুলে এনেছে।
একটি প্রাতিষ্ঠানিক ও আইনসম্মত জনসাংস্কৃতিক বিষয়ে। বিধিমালায় পড়তে ভালোবাসা, ভালো বই পড়া ও কার্যকরভাবে পড়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে চীনে ডিজিটাল বই ব্যবহারকারীর সংখ্যা 800 কোটিরও বেশি। মোবাইল ও অডিও বুকের মতো নতুন মাধ্যমগুলো পড়াকে সময় ও স্থানের সীমাবদ্ধতা থেকে অনেকটাই মুক্ত করেছে। সত্যিকার অর্থে এখন সবাই বই পড়তে পারে এবং যে কোনো সময় ও যে কোনো জায়গায় পড়তে পারে। জাতীয় বই পড়া সপ্তাহ এখন একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। এর উৎসবের আবহে সবাই বেশি বেশি বই পড়েন। জাতীয় বই পড়া সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে নানান ধরনের কার্যক্রমও আয়োজন করা হয়। সিয়ানে পাঠকরা প্রাচীন নগর প্রাচীরের নিচে সমবেত হয়ে প্রাচীন বই পাঠ করেন এবং চীনা সংস্কৃতি গভীরতা অনুভব করার চেষ্টা করেন। সাংহাইয়ে চীনা ও বিদেশি পাঠকরা একসাথে বসে তাদের প্রিয় বইগুলো নিয়ে আলোচনা করেন এবং মত বিনিময় করেন। বিদ্যালয়গুলোয় শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাসিক পড়তে এবং সৃষ্টিশীল লেখা লিখতে উৎসাহিত করেন। দেশব্যাপী এই বই পড়ার উৎসব চীনা সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এর সাংস্কৃতিক মূলকে সুরক্ষিত করে এবং জাতীয় শিক্ষার গুণগত মানকে উন্নত করে। বন্ধুরা, বই একটি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আবার বই হচ্ছে অতীতের সাথে বর্তমানের সেতু বন্ধন। যে কোনো সংস্কৃতির অতীতকে জানতেও আমাদেরকে বইয়ের আশ্রয় নিতে হয়। এদিকে বইয়ের মাধ্যমে বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও বিনিময়ের কাজটিও চলে। আমরা যদি অন্য সংস্কৃতি থেকে শিখতে চাই তাহলে আমাদের বইয়ের কাছে যেতে হয়। চীনের জাতীয় বই পড়া সপ্তাহে চীনারা শুধু চীনা বই পড়েন না, বিদেশি বইও পড়েন। আসলে সারা বছর ধরে চীনারা দেশি বিদেশি বই পড়েন। অনলাইন নেই বা অফলাইন নেই, দিন শেষে বই পড়াটাই বড় কথা। জাতীয় গ্রন্থাগার গ্রুপের আন্তর্জাতিক বইয়ের দোকান এবারের বই পড়া সপ্তাহ উপলক্ষে 18টি কার্যক্রম হাতে নিয়েছে। এইগুলোর মধ্যে রয়েছে কল্পনার শৈশব শিশুদোষ বই পড়া কার্যক্রম, হ্যালো বিশ্ব শীর্ষক আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম, অবসরকালীন বই পড়া ও জীবন শীর্ষক দেশব্যাপী ইন্টারঅ্যাক্টিভ বই পড়া কার্যক্রম ইত্যাদি। চীনা ধ্রুপদী সাহিত্য ক্রমবর্ধমান হারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। দি অ্যানালেক্স, তাও তে জিং এবং শি জিনপিং দেশ প্রশাসনের মতো বইগুলো একাধিক ভাষায় অনুদিত হয়েছে এবং বিদেশে এর বিশাল পাঠক গোষ্ঠীও রয়েছে। এইসব বই বিশ্বকে বইয়ের মাধ্যমে চীনকে বুঝতে সাহায্য করে। এই অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় পাঠের পরিবেশ বিশ্বের সামনে জ্ঞানকে সম্মান ও সভ্যতাকে মূল্য দেওয়ার বিষয়ে চীনের সুস্পষ্ট মনোভাব তুলে ধরে এবং বিনিময় ও পারস্পরিক শিক্ষার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতিকে একত্রে বিকশিত হতে সাহায্য করে। চীনের উপকূলীয় শহর সিয়ামেনে ক্রস স্ট্রেইট হানফু কার্নিভাল 2026 অনুষ্ঠিত হয়েছে। দেশটির সুপ্রাচীন ঐতিহ্যবাহী পোশাক হানফু, আর এই পোশাকের জনপ্রিয়তা অতীতে যেমন ছিল এখনও একই রকম, বরং দিন দিন তরুণদের কাছে এর গ্রহণযোগ্যতা আরও বাড়ছে এবং এটিকে ভিন্ন আঙ্গিকে তুলেও ধরা হচ্ছে। এরই অংশ হিসেবে বছরের বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে হানফু কেন্দ্রিক আয়োজন চলে। চীনের উপকূলীয় শহর সিয়ামেনে যেন ইতিহাস ফিরে এসেছে রঙিন আয়োজনে। প্রাচীন হানফু পোশাক, ফুলের দেবদেবীর চরিত্র আর তরুণদের প্রাণচাঞ্চল্যে জমে উঠেছে 2026 সালের ক্রস স্ট্রেইট হানফু কার্নিভাল। চীনের তাইওয়ান ও মূল ভূখণ্ড একত্র হয়েছে একই সাংস্কৃতিক সুতোয়। সম্প্রতি অনুষ্ঠিত 5 দিনব্যাপী এই উৎসব শুধু একটি পোশাক প্রদর্শনী নয়, বরং হাজার বছরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য উৎসব।
ঢেউ খেলানো হানফু সূক্ষ্ম নকশা আর ঐতিহ্যবাহী অলংকারে সজ্জিত অংশগ্রহণকারীরা যেন জীবন্ত ইতিহাস। শতাধিক হানফু প্রেমী এখানে মিলিত হন সংস্কৃতির সৌন্দর্য উদযাপনে। এই পোশাকের নান্দনিকতা আমাকে সবসময় মুগ্ধ করে। এখানে এসে একই আগ্রহের মানুষদের সঙ্গে দেখা হওয়া সত্যি আনন্দের। উৎসবের অন্যতম আকর্ষণ ফ্লাওয়ার গডস প্রতিযোগিতা। 2 তীরের 72 জন প্রতিযোগী তাদের ভঙ্গিমা, পারফরমেন্স আর গল্প বলার দক্ষতা দিয়ে তুলে ধরেন ঐতিহ্যের ভিন্ন ভিন্ন রূপ। এদিকে শোভাযাত্রায় জীবন্ত হয়ে ওঠে চীনা লোককাহিনীর 12 ফুল দেবতা। ইতিহাস আর কল্পনার এই মেলবন্ধন দর্শকদের জন্য তৈরি করে এক অন্যরকম অভিজ্ঞতা। ফুলের বাজার, সাংস্কৃতিক প্রদর্শনী আর নানা ইন্টারেক্টিভ আয়োজনে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত মিলন মেলা। এ গ্রেট আইল্যান্ড নামে পরিচিত সিয়ামেনের কার্নিভাল প্রমাণ করে ঐতিহ্য শুধু অতীত নয়, এটি ভবিষ্যতেরও সেতু বন্ধন। হানফুর মাধ্যমে 2 তীরের মানুষ খুঁজে পাচ্ছে তাদের অভিন্ন শেকড়, গড়ে তুলছে নতুন বোঝাপড়া। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের কুয়াংচৌতে অনুষ্ঠিত 139তম ক্যান্টন ফেয়ার শুধু বাণিজ্য নয়, এটি হয়ে উঠেছে সাংস্কৃতিক অভিজ্ঞতারও কেন্দ্র। এতে বিদেশি ক্রেতারা প্রদর্শনীর বাইরে স্থানীয় কার্যক্রমে অংশ নেন এবং উপভোগ করেন সহজ ট্যাক্স রিফান্ড সুবিধা। এতে কেনাকাটা ও অংশগ্রহণ দুটোই হয়েছে আরও আকর্ষণীয়। চীনের কুয়াংচৌ শহরে সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে 139তম ক্যান্টন ফেয়ার, যা আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি বিদেশি ক্রেতাদের জন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা ও উন্নত সেবা নিশ্চিত করে নতুন মাত্রা যোগ করেছে। বছরে 2 বার অনুষ্ঠিত হওয়া এই মেলার এই পর্বটি 3 ধাপে অনুষ্ঠিত হয়, যার শেষ ধাপ ছিল 1 থেকে 5 মে পর্যন্ত। মেলার প্রথম 2 ধাপেই 219টি দেশ ও অঞ্চলের প্রায় 2,45,000 বিদেশি ক্রেতা অংশ নেন, যা এই মেলার প্রতি বৈশ্বিক আগ্রহের প্রতিফলন। প্রদর্শনী কেন্দ্রের বাইরে কুয়াংচৌর বিভিন্ন বাণিজ্যিক এলাকা ও শপিং মলগুলোতে আয়োজন করা হয় নানা আকর্ষণীয় কার্যক্রম, যাতে অংশ নিয়ে বিদেশি দর্শনার্থীরা চীনা সংস্কৃতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন। এর মধ্যে ঐতিহ্যবাহী রোস্ট ডাক তৈরির কার্যক্রম বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। অভিজ্ঞ শেফদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা এই খাবারের ইতিহাস ও প্রস্তুত প্রণালী সম্পর্কে জানার পাশাপাশি নিজেরাও রান্নার বিভিন্ন ধাপে অংশ নেন। এতে করে ব্যবসায়িক আলোচনার বাইরে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা পান তারা এবং নতুন সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়। এই কার্যক্রমটি খুবই আকর্ষণীয়, কারণ এখানে আমি অনেক নতুন বন্ধুর সঙ্গে দেখা করতে পারছি। ক্যান্টন ফেয়ার বছরে 2 বার হয়, যা বিদেশিদের জন্য চীনে বিভিন্ন পণ্য সংগ্রহের বড় সুযোগ তৈরি করে। একই সঙ্গে কুয়াংচৌ শহরের খুচরা বাজারেও মেলার ইতিবাচক প্রভাব পড়েছে। বিভিন্ন শপিং মল বিদেশি ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও নগদ ভাউচার সুবিধা চালু করেছে, যা তাদের কেনাকাটায় উৎসাহিত করে। বিশেষ করে তাৎক্ষণিক ট্যাক্স রিফান্ড সুবিধা চালুর ফলে বিদেশি দর্শনার্থীরা কেনাকাটার পর দ্রুত কর ফেরত পাচ্ছেন, যা পুরো প্রক্রিয়াকে সহজ ও ঝামেলামুক্ত করেছে। বর্তমানে কুয়াংচৌ শহরে 1,600-এর বেশি ট্যাক্স রিফান্ড স্টোর চালু রয়েছে। 2026 সালের প্রথম প্রান্তিকে প্রায় 55,000 ট্যাক্স রিফান্ড আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা আগের বছরের তুলনায় 17 গুণ বেশি। এই সুবিধা বিদেশি ক্রেতাদের ব্যয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্যান্টন ফেয়ারে সঙ্গীত প্রেমীদের জন্য রয়েছে বিশেষ অফার। কুয়াংচৌতে কনসার্ট টিকিট দেখালেই দর্শনার্থীরা সেবাকেন্দ্র থেকে 120 ইউয়ানের খাবার ও পানীয় ভাউচার পান। এদিকে বিদেশি ক্রেতারা সহজ ট্যাক্স রিফান্ড ব্যবস্থার প্রশংসা করেন।
এখন কুয়াংচৌতে কেনাকাটা অনেকটাই এয়ারপোর্ট ডিউটি ফ্রি শপিংয়ের মতো, যেখানে কেনার পর সহজে ট্যাক্স ফেরত পাওয়া যাচ্ছে। 1957 সালে প্রতিষ্ঠিত ক্যান্টন ফেয়ার চীনের দীর্ঘতম চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলোর একটি। এটি দেশটির বৈদেশিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়ে আসছে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। নৃত্য মনের কথা বলে, শৈল্পিক অঙ্গভঙ্গিতে ফুটিয়ে তুলে ভাব অনুভূতি। বৈশ্বিক আবহে নৃত্যশিল্পীদের জন্য এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি যুক্তরাজ্যের রোজ ইন্টারন্যাশনাল ড্যান্স প্রাইজ। মূলত কোরিওগ্রাফির জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এবার সেই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই করে নিয়েছে এক চীনা কোরিওগ্রাফার। যুক্তরাজ্যে নৃত্যকলায় মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন এক চীনা কোরিওগ্রাফার। এটি বৈশ্বিক মঞ্চে চীনের সমকালীন নৃত্যকলার মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। এপ্রিলের শেষ দিকে লন্ডনের স্যাডলার্স ওয়েলস থিয়েটারে মনোনয়ন ঘোষণা করা হয়। রোজ ইন্টারন্যাশনাল ড্যান্স প্রাইজের জন্য শর্টলিস্ট হওয়া প্রথম এই চীনা প্রতিষ্ঠানের নাম থাও ড্যান্স থিয়েটার। পুরস্কারটি কোরিওগ্রাফির জন্য দেওয়া হয়। থাও ড্যান্স থিয়েটারের প্রতিষ্ঠাতা থাও ইয়ে এই মনোনয়নকে স্বাগত জানিয়ে এটিকে চীনা সমকালীন নৃত্যের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। রোজ পুরস্কারের জন্য মনোনীত হওয়া আমাদের জন্য অনেক বড় ব্যাপার। 2011 সাল থেকে আমরা স্যাডলার্স ওয়েল থিয়েটারে 6 বার নৃত্য পরিবেশন করেছি। 2008 সালে প্রতিষ্ঠিত থাও ড্যান্স থিয়েটার তাদের সর্বশেষ 13 ও 14 পরিবেশনার জন্য মনোনয়ন পেয়েছে। আমাদের দেহ যেন জীবন্ত সবকিছুর এক ধারক, তাই যখন আপনি আপনার চিন্তাভাবনা নাচের মাধ্যমে প্রকাশ করেন, তখন তা বিশ্বের সবার অনুভূতির সঙ্গে যোগাযোগ ঘটাতে পারে বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরেই এক বৈশ্বিক শিল্পরূপ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে নৃত্যকলা। তবে নৃত্যকলায় কোরিওগ্রাফির জন্য বড় মাপের আন্তর্জাতিক পুরস্কার এখনও তুলনামূলকভাবে নেই বললেই চলে। সাহিত্যের বুকার পুরস্কার বা ভিজুয়াল আর্টের টার্নার পুরস্কারের সঙ্গে প্রায়ই রোজ ইন্টারন্যাশনাল ড্যান্স পুরস্কারকে তুলনা করা হয়। এই দ্বিবার্ষিক পুরস্কার এমন সব কাজকে স্বীকৃতি দেয় যা নৃত্যের সম্ভাবনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। আমার মনে হয় পুরো বিশ্ব এখন নৃত্যের দিকে তাকিয়ে আছে এবং ভাবছে এটি এমন কিছু যা জটিল বাস্তবতায় আমাদের পরিচয় তুলে ধরে। এই শিল্পরূপের ঔজ্জ্বল্য ছড়িয়ে যাবে। তাই আমি এটিকে সামনে আনতে চাই এবং মানুষকে বলতে চাই, যদি আপনি এখনও নৃত্যের অভিজ্ঞতা না পেয়ে থাকেন তাহলে এসে দেখুন। এবছরের সংক্ষিপ্ত তালিকায় 7টি নৃত্যকর্ম রয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের কোরিওগ্রাফাররা অংশ নিয়েছেন। তাদের কাজগুলো গভীর ব্যক্তিগত গল্প থেকে শুরু করে সামষ্টিক ইতিহাস পর্যন্ত বিস্তৃত। আয়োজকরা জানান, থাও ড্যান্স থিয়েটারের 13 এবং 14 পরিবেশনা দুটো 2027 সালের 26 ও 27 জানুয়ারি স্যাডলার্স ওয়েলসে মঞ্চস্থ হবে। রোজ প্রাইজের দ্বিতীয় আসরের বিজয়ীর নাম 2027 সালের প্রথম দিকে ঘোষণা করা হবে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছিয়েন।